আলিপুরদুয়ার জেলা হাসপাতাল 20 বছর পর এবার জঞ্জালমুক্ত, ছকছকে হবে। রোগীর পরিবারের যারা আসবেন তারাও অন্তত একটু শান্তিতে ফ্রেশ এয়ার নিতে পারবেন। কেমনভাবে সেজে উঠছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, আমার সঙ্গে সরাসরি রয়েছে রাজকুমার, বলতে পারবে রাজকুমার। দেখো অতনুদা, আলিপুরদুয়ার যে জেলা সদর হাসপাতালের যে আবর্জনা, প্রায় দীর্ঘ 20 বছরের বেশি সময় থেকে যে আবর্জনা জমা হচ্ছিল, সেই আবর্জনা সরানোর জন্য ইতিমধ্যেই কিন্তু 4.5 কোটি টাকা টেন্ডার ডাকা হয়েছে। রাজ্য যে মেডিকেল সার্ভিস কর্পোরেশন আছে, কাউন্সিল আছে, তাদের পক্ষ থেকে এই টেন্ডার ডাকা হয়েছে। ইতিমধ্যেই এই আবর্জনা সরানোর কাজ শুরু হয়েছে এবং রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে জুন মাসের মধ্যে এই দীর্ঘদিন থেকে জমা হওয়া আবর্জনা সরিয়ে ফেলা হবে। সেই জায়গায় কিন্তু যে রোগীর আত্মীয়রা আছে তাদের বসার জন্য শেডঘর তৈরি হবে, ফুলবাগান তৈরি হবে এবং তৈরি করে ওই জায়গা সৌন্দর্যায়ন করা হবে। অর্থাৎ একেবারে জেলা সদর হাসপাতালের যে আবর্জনার পাহাড়, সেখানে কার্যত ফুলবাগান এবং সৌন্দর্যায়নের কাজ হয়ে খোল নলেচে বদলে যাবে কিন্তু আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের যে লুক, সেটা কিন্তু বদলে যাচ্ছে। অতনুদা, ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে টেন্ডার প্রক্রিয়া 4.5 কোটির কলকাতা থেকে হচ্ছে এবং খুব আশাবাদী যে সব ঠিকঠাক চললে জুন মাসের মধ্যে এখানকার সমস্ত আবর্জনা যেটা এক জায়গায় করা হচ্ছে আপনারা দেখছেন, এটা সব নিয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে, একদম বাইরে যেখানে মেডিকেল ওয়েস্ট করা হয়। তার জন্য কলকাতা থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর যা করার করছেন। এখানে আমরা আগামী দিনে একটা সৌন্দর্যায়ন, যাত্রী শেড, রোগীর আত্মীয় স্বজনদের রাখার ব্যবস্থা, গাছপালা লাগিয়ে এই জায়গাটাকে পরিকল্পিতভাবে এমনভাবে করা হবে যাতে এখানে কোনো ময়লা আবর্জনা একটা বিন্দুও না পড়ে। আলিপুরদুয়ার জেলাবাসী হিসাবে আমি খুবই গর্বিত এবং আমি মনে করি এটা খুবই প্রয়োজনীয়তা ছিল, কারণ দীর্ঘদিন একটা জ্বলন্ত সমস্যা ছিল। সত্যি সাধারণ মানুষের সাথে এটা যদি হয়, যেটা টেন্ডার হলো শুনলাম, খুব ভালো উদ্যোগ। এর জন্য সত্যি বাংলা সরকারকে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আবারও ধন্যবাদ জানাই। দীঘায় অবনী সামন্তের বাড়িতে মহা ধুমধাম, প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছেন, নতুন অতিথি এসেছেন সেই নতুন অতিথিকে দেখতে। সে খবর তো দেখাবো, তবে তার আগে সরাসরি একবার দেখাতে চাইবো আপনাদের হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে যাবেন। তিনি শালবনীতে যাবেন, তার আগে ডুমুরজোড়া হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে। সেখানে আজ জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি আজকে উদ্বোধন, সেখানে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার জন্য তিনি হেলিপ্যাডে এই মুহূর্তে ডুমুরজোড়ার ছবি দেখছেন। ওদিকে ডুমুরজোড়া, ওদিকে শালবনীতে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই সেখানে, সেই জন্য ডুমুরজোড়া হেলিপ্যাডে তিনি। আমি একটু গভর্নর সাহেবকে দেখতে গেছিলাম, উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ। যাই হোক আমি দেখে এলাম, এখন মির্জাপুরে যাচ্ছি, প্রোগ্রাম আছে আজকে, কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবে, দেরি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে, নয়াদিল্লি থেকে খবর আসছে, মুর্শিদাবাদ নিয়ে 355 যে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। কি হলো সওয়াল জবাব, কি বা নির্দেশ জানবো। মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, অথবা দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই সওয়াল জবাব। তার কারণ মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা যেটি দেবদত্ত মাজিদ নামে এক ব্যক্তি তিনি করেছিলেন সর্বোচ্চ আদালতে। সেখানে তার মূল মামলাটি ছিল যে প্রধান বিচারপতির প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির মাধ্যমে তদন্ত করা হোক এই মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা রয়েছে তা নিয়ে। আজকে তার আইনজীবী আরো দুটি অংশ তারা অ্যাডিশন করতে চান এবং সেখানে তারা উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করা হোক এবং পাশাপাশি মুর্শিদাবাদের যে সমস্ত আক্রান্ত এলাকা রয়েছে সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ
মাদ্রিদ শীর্ষ আদালত আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসির এজলাসে এই মামলা মেনশন করেন দেবদত্ত মাঝিদের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন, এবং তার পরিপ্রেক্ষিতেই সেই আবেদন খারিজ করে দিয়েছেন বি.আর. গাভাই, বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তাদের অবজারভেশন যে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আইনসভার যে এখতিয়ার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করছে, ফলে রাষ্ট্রপতিকে 355 ধারা জারির ক্ষেত্রে কোনো রকম নির্দেশ দিতে রাজি নয় সর্বোচ্চ আদালত, এবং সেই পরিপ্রেক্ষিতেই এই যে মেনশন করা হয়েছিল সেই মেনশনকে খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত অতনু তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মামলাটি, অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির নেতৃত্বে তদন্ত হোক, সেই মামলার শুনানি আগামীকালের জন্য ধার্য রয়েছে, এবং আজকেও কিন্তু অপর একটি মামলা রয়েছে যেখানে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তদন্ত হোক এবং রাজ্যের তরফ থেকে আইনসভার আইন শৃঙ্খলার রিপোর্ট চাওয়া হোক। সেই মামলাটির বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে তালিকাভুক্ত রয়েছে, আর অল্প কিছু সময়ের মধ্যে সেই মামলা খবরও আমরা আসবো। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর, 355 জন্য যে আবেদন মুর্শিদাবাদ নিয়ে 355 এই আবেদন সুপ্রিম কোর্টে খারিজ। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্ট থেকে এবার গুরুত্বপূর্ণ খবর হাইকোর্ট চত্বর থেকে। ওএমআর নিয়ে এসএসসির অবস্থান কি? বুধবারের মধ্যে তা হাইকোর্টে জানাতে হবে। ওএমআর নিয়ে এসএসসির কি অবস্থান বুধবারের মধ্যে জানাতে হবে। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কি হলো হাইকোর্টে? এসএসসি 26 চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে 3 এপ্রিল রায় দিয়েছে। সেই রায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছে, বাকি রায়কে বহাল রেখেছে বা অক্ষত রেখেছে। সেই সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখেই বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের প্রিজাইডিং জজ এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছে, বাকি রায়ের অংশ অক্ষত রয়েছে, ইনট্যাক্ট রয়েছে, তাহলে সেই রায় সুপ্রিম কোর্টের রায়ের সমান। তাহলে কেন যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছিল তার 3 নম্বর প্যারাগ্রাফ, যেটা এসএসসির উদ্দেশ্যে ডিরেকশন ছিল যে সিবিআই যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে সমস্ত ওএমআর এর কপি রয়েছে, এই সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে 3 হার্ড ডিস্ক থেকে সমস্ত ওএমআর গ্রুপ বি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 4 নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর কেন এসএসসি এখনো প্রকাশ করলো না? এই প্রশ্নের কি সদুত্তর আছে এসএসসি? কারণ স্পষ্টভাবে বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে এসএসসি স্ট্যান্ড নিয়েছে তাতে আদালত অবমাননার সামিল। এসএসসি এই স্ট্যান্ডে এগোচ্ছে। এক্ষেত্রে এসএসসির আইনজীবী ডক্টর সুতনু পাত্র তিনি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন এবং সেই সময় আদালত মঞ্জুর করেছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, বা নির্দিষ্ট করে বললে 2 দিন সময় দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে এসএসসিকে অবস্থান জানাতে হবে কেন হাইকোর্টের রায় যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, অর্থাৎ সিবিআই এর উদ্ধার করা 3টে হার্ড ডিস্কের মধ্যে 4 নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর এখনো কেন প্রকাশ করা হয়নি। এছাড়া রাজ্যের উদ্দেশ্যে যে রায় ছিল, রায়ের 3টে পাশে যেটা বলা ছিল, মূল যে জায়গাটা বিবেচ্য বিচারপতি জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের বিচারপতি বসাক জানিয়েছেন, এক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের রায় যারা চিহ্নিত হয়ে গিয়েছিল অযোগ্য হিসেবে তাদের বেতন বন্ধ করা এবং তাদের বেতন পুনরুদ্ধার করা, সেই প্রক্রিয়া কতদূর কি এসেছেন বা হয়েছে সেটা রাজ্যকে জানাতে হবে বুধবারের মধ্যে। আর একটা উল্লেখযোগ্য অগ্রগতি, হাইকোর্টের রায় যা সুপ্রিম কোর্টে বহাল রেখেছে টাচ করেনি, অর্থাৎ সিবিআই কে তদন্তের সামগ্রিক অগ্রগতি ওই 22 এপ্রিল 2024 3 মাসের পর, অর্থাৎ মে, জুন, জুলাই মাসের মধ্যে সিবিআই আদালতে নির্দিষ্ট করে রিপোর্ট দিয়ে জানানোর কথা, সেই রিপোর্ট আজ পর্যন্ত সিবিআই দেয়নি বলে আদালতে জানিয়ে নিয়েছে, স্বীকার করে নিয়েছে সিবিআই তরফের আইনজীবীরা। বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন এক্ষেত্রে সামগ্রিক তদন্তের কি অগ্রগতি ঘটেছে তার কিছুটা সিনপসিস হলো বুধবারের মধ্যে সিবিআইকে হাইকোর্টকে অবগত করতে হবে। ধন্যবাদ।